দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। যুক্তরাষ্ট্রের নতুন ডেমোক্র্যাট সরকারের উদার অভিবাসন নীতিতে প্রবাসী বাংলাদেশিরা লাভবান হবেন বলে মনে করছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সম্ভাবনা কাজে লাগাতে ঢাকাকে এখন থেকেই কৌশলী হওয়ার পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের অন্যতম পররাষ্ট্রনীতি হবে ট্রাম্পের একঘরে করে ফেলা যুক্তরাষ্ট্রকে পুনরায় বিশ্বের কাছে তুলে ধরা। বিশ্লেষকদের মতে করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নে তৎপর হবে বাইডেন সরকার। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাট সরকারের ঐতিহাসিকভাবেই চলে আসা উদার নীতিতে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন বলছেন সাবেক দুই রাষ্ট্রদূত। সার্বিকভাবে অভিবাসীদের ক্ষেত্রে বোধহয় একটা সুখবর জো বাইডেন আসা। ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী 11 মিলিয়ন, খেয়াল রাখবেন 1,10,00,000 বেআইনি ভাবে যারা এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করছে সে সবাইকে তিনি নিয়মিতকরণ করে নাগরিকত্ব প্রদানের দিকে নিয়ে যেতে সহায়তা। মার্কিনীদের বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের কূটনীতিকরা। তবে জিএসপির মতো বিশেষ সুবিধাগুলো পেতে আবারও চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। মানবাধিকার, শ্রমিকের অধিকার এগুলো নিয়ে তারা কিন্তু বেশি যত্নশীল থাকে। যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য বা বাড়াবার জন্য যখন উদ্যোগী হব তখন এই বিষয়গুলো আমাদের মাথায় থাকলে আমার ধারণা এই সুযোগটা এক্সপ্লোর করার জন্য আমাদের জন্য একটু ইতিবাচক জায়গা তৈরি। চীনকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোই যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের নীতিতে কতটা পরিবর্তন আনবেন বাইডেন সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতারই আভাস পাচ্ছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা ইস্যুতে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র লার্জেস্ট ডোনার পার্টনার হিসেবে কাজ করছে। রোহিঙ্গা বিষয়ে এক ধরনের নীতিগত পরিবর্তন আসতে পারে, সেটা বাংলাদেশের ফেভারেই যাবে। চীন ওভারনাইট একটা বৃহৎ শক্তি হয়ে মাথা ব্যথার কারণ হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। ভারতকে এই অঞ্চলের মোড়ল করে বাংলাদেশকে তার নীতি অনুসরণ করার জন্য, তার স্বার্থ দেখার জন্য সেটার থেকে সম্ভবত বাইডেন সরে আসবেন। এটা বাংলাদেশের জন্য একটা নেট লাভ হবে বলে আমার ধারণা। সাম্প্রতিককালে ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। পরিবর্তন সূচিত হলো যুক্তরাষ্ট্রে। ক্ষমতায় এসে এই সাবেক রাষ্ট্রপতির সিদ্ধান্ত বদলাতে এক গুচ্ছ নির্বাহী আদেশের কথা জানালেন বাইডেন। আর নতুন মার্কিন প্রেসিডেন্ট মসনদে বসার পর নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন জানিয়ে দিয়েছেন হাতে বেশি সময় নেই। এজন্য হোয়াইট হাউসের চাবি হাতে নিয়েই 15টি নির্বাহী আদেশে 2টি দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। যে কয়টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার 3টি করোনা ভাইরাস মোকাবেলায়। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হবে যুক্তরাষ্ট্রে। মহামারী করোনা মোকাবেলায় নতুন একটি দাপ্তরিক গঠন করবে বাইডেন প্রশাসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়া প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। নির্বাহী আদেশে 2টি মার্কিন অর্থনীতি নিয়ে রয়েছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নীতি। কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে বাইডেন। শপথ গ্রহণ করার পরই বাইডেন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রীও। একই আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। আর ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি সম্পর্ক পুনরুদ্ধারে বাইডেনকে আহ্বান জানান। বাইডেন অধ্যায় শুরুর সাথে সমাপ্তি ঘটল মার্কিন ইতিহাসে একজন বিতর্কিত প্রেসিডেন্টের কালো অধ্যায়। তবে হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনকে লেখা ট্রাম্পের চিঠি উদার ভাষা ছিল বলে জানানো হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, শুভ সকাল জানাচ্ছি আপনাকে। জানতে চাই আপনার কাছে যে
ক্ষমতা নেয়ার পরে বাইডেন নতুন আর কি সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানতে পেরেছেন আপনার ওখানে? প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার 1 ঘন্টার মধ্যেই আসলে তিনি 15টি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, যার বিস্তারিত আসলে প্রতিবেদনটিতে দেখতে পাচ্ছিলেন। আজ একটি সিদ্ধান্ত হয়েছে, এটি আমার মনে হয় ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য খুবই একটি বড় খবর, কারণ বলা হয়েছে আগামী 100 দিন মানে 3 মাসের মধ্যে কারো কোনো ডিপোর্টেশন অর্ডার থাকলে সেটি স্থগিত করা হয়েছে এবং যাদেরকে এই দেশ আমেরিকা ছেড়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। তবে যাদের এখানকার জাতীয় নিরাপত্তা এবং বড় ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের ক্ষেত্রে এই নির্দেশটি প্রযোজ্য হবে না এবং তারাই সেই সুবিধাটি পাবেন যারা এই দেশে নভেম্বরের আগে এসেছেন। ফলে নভেম্বরের পরে যারা এসেছেন এবং ডিপোর্টেশনের অর্ডার রয়েছে তাদের ক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য হবে না। এর মধ্য দিয়ে খুব স্পষ্ট হয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার যেই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রথম দিন থেকেই সেগুলো বাস্তবায়ন শুরু করেছেন। তিনি প্রথম দিনেই যেই এক্সিকিউটিভ অর্ডার গুলো দিয়েছেন তার বেশিরভাগই আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ অর্ডার তিনি স্থগিত করে দিয়েছেন। যেমন ধরেন মুসলিম ব্যান আছে, অভিবাসী সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় রয়েছে, এরকমগুলি তিনি স্থগিত করে দিয়েছেন। এবং নতুন আজকের ক্ষেত্রে যেটি হয়েছে যে তিনি 100 দিনের মধ্যে আগামী 100 দিনের মধ্যে প্রত্যেকটা ডিপোর্টেশন অর্ডারটি তিনি স্থগিত করেছেন। এবং আমি আগেই বলেছি যারা গুরুতর অপরাধে রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই নির্দেশটি বাস্তবায়িত হবে না। এবং তার অভিবাসনের ক্ষেত্রে আরো বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর মধ্যে আরেকটি বড় বিষয় রয়েছে, প্রায় 11 মিলিয়ন আনডকুমেন্টেড বা কাগজপত্রবিহীন মানুষের জন্য তিনি আগেই ঘোষণা দিয়েছেন তাদের তিনি বৈধতা দেবেন। ধারণা করা হচ্ছে এই বিষয়ে শিগগিরই তিনি তার প্রস্তাব উত্থাপন করবেন এবং এই সব বিষয়ে আসলে সেনেটে রিপাবলিকানদেরও তার সহায়তা প্রয়োজন হবে এবং সেই সহায়তাটুকু তারা পাবেন। যদিও সেনেট কিন্তু এখন ডেমোক্র্যাটদেরই নিয়ন্ত্রণে রয়েছে, তারাই মেজরিটি। ফলে বাইডেনের যেই এজেন্ডাগুলো রয়েছে বিশেষ করে অভিবাসী সংক্রান্ত কোভিড-19 মোকাবেলায় যেই তার 1.9 ট্রিলিয়ন ডলারের একটি প্রস্তাব রয়েছে সেটির ক্ষেত্রে ছাড়াও ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তিনি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে যাচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে আসলে প্রেসিডেন্ট বাইডেন যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন নির্বাচনের আগে তিনি ধাপে ধাপে তার প্রতিটি বাস্তবায়ন করবেন। সুলতানুর রহমান, আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে জানাবো দেশের খবর। শিরোনামে ঠিক যেমনটি বলছিলাম যে ঘন কুয়াশায় সারা দেশে নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত 2টা থেকে দরদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এছাড়াও ঝুঁকি বিবেচনায় ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে সেতুর দুই পাশেই। এই ব্যাপারে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম ও আব্দুল সামাদ সায়েম। শুরুতে যুক্ত হতে চাই রাজবাড়ির দৌলতদিয়া থেকে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীমের সঙ্গে। শামীম, শুভ সকাল আপনাকে। জানতে চাই আপনার কাছে যে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় আছে কি পরিমাণ গাড়ি আর জনজীবনের দুর্ভোগ কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তন্ময়। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে মাঝে মাঝে গাড়ি বিকল, এই দুই মিলে কিন্তু আসলে সিরাজগঞ্জে যে বঙ্গবন্ধু সেতু রয়েছে সেই বঙ্গবন্ধু সেতুতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও গত রাত 1টা থেকে কিন্তু মাঝে মধ্যেই যে সেতুর টোল আদায় সেটা বন্ধ থাকছে, যে কারণে কিন্তু যে এই যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কিন্তু আসলে যে সাধারণ যাত্রীরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এই শীতের মধ্যে কিন্তু
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তারা আসলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই যে এছাড়াও যে এই জরুরি যে চিকিৎসকরা এই চিকিৎসার জন্য ঢাকামুখী যাচ্ছে, তারাও কিন্তু আসলে কঠোর বিপাকে পড়েছে। সব মিলে কিন্তু আসলে যে এই সাধারণ মানুষ রয়েছে, গাড়ির যানবাহন চালকরা রয়েছে, তারা কিন্তু চরম ভোগান্তি এতে পড়ছে এই ঘন কুয়াশার কারণে। আমি একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে আপনি আসলে এই যে এই কোথা থেকে রওনা দিয়েছেন এবং কয়টায় আপনি এখানে এসে পৌঁছলেন? জি, আমি গাজীপুর থেকে রওনা দিচ্ছি রাত 10টায়। প্রচুর জাম ছিল, মানে আপনার গড়াই থেকে শুরু করে রাস্তায় প্রচুর জাম কুয়াশার কারণে আমার সিলেন্দ্র রোড আসতে সকাল 5টা বেজে গেছে। এ পর্যন্ত সেতুর উপরে গাড়ি নষ্ট হয়ে আছে, গাড়ির জামজট ছাড়ার কারণে এই পর্যন্ত আমি সেতু পার হয়েছি। এখন পর্যন্ত আমার গন্তব্যস্থানে আমি যেতে পারতেছি না। প্রচুর কুয়াশা রাস্তায়, আর গাড়ি উল্টা ঢোকার কারণে অনেক সমস্যা হচ্ছে জ্যামের কারণে। আপনাদের দুর্ভোগ কেমন হচ্ছে? আমাদের অনেক কষ্ট লাগতেছে এখন, কারণ কষ্টের কারণটা হচ্ছে যে আমরা গন্তব্যস্থানে ঠিক মতো এতক্ষণ আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যেতাম, কিন্তু সেখানে আমরা যেতে পারতেছি না। যা না যাওয়ার কারণটা হচ্ছে আমাদের তো কোম্পানির গাড়ি, আমরা তো কোম্পানিতে চাকরি করি, সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে প্রেশার আসতেছে যে আপনারা কি রাস্তার খবর তার কোম্পানি জানে না। এটা তো সাধারণ মানুষ, বাস ট্রাক সব যারা আছে রাতের থেকে খাওয়া নাই যাওয়া নেই, সবার ঘুম কামাই, আস্তে আস্তে আগে আস্তে আস্তে বন্ধ হয়, আস্তে আস্তে আগে আস্তে আস্তে বন্ধ, এরকম অবস্থা হয়ে আছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে এই যে যারা যাত্রী বা চালক রয়েছে, তারা কিন্তু আসলে যে এই বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন পণ্য সঠিক সময়ে যে পৌঁছা দিতে পারবে না, এ কারণে কিন্তু আসলে তারা ক্ষতির আশঙ্কা করছে। এছাড়াও রাতভর এই যে শিশু এবং এই বয়স্ক মানুষ আছে, তারা কিন্তু আসলে এই শীতের কারণে কিন্তু তীব্র যে কষ্ট, সেই কষ্ট ভোগ করতে হচ্ছে। আমি একটু কথা বলবো। আপনারা আসলে কি অবস্থা আপনাদের? ভাই, আমাদের তো রাস্তাঘাটে জ্যামের কারণে ঘুমটুম নষ্ট। আমরা সেই 8টার দিকে ঘোড়াশাল থেকে গাড়ি ছেড়েছি, এলাঙ্গাতে এসে রাত 1:30টার দিকে আমরা জাম্পে করেছি। এখন পর্যন্ত যমুনা পার হয়েছি 7:30 বাজে। আপনি শুনছিলেন যে এই যে ঘন কুয়াশা কারণে এই সেতুতে টোল বন্ধ এবং সেতুর উপরে যে গাড়ি নষ্ট, এই কারণে কিন্তু দীর্ঘ যানজট প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে। তো এ কারণেই কিন্তু যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে যানজটের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে তন্ময় আপনার কাছে। আব্দুস সামাদ সায়েম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক এই পর্যায়ে যুক্ত হতে চাই রাজবাড়ীতে, সেখানে রয়েছেন দরুদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফকুল ইসলাম শামীম। শামীম, ফেরি চলাচল বন্ধ রয়েছে, রাস্তা পারাপারের অপেক্ষায় বহু মানুষ, দুর্ভোগ কেমন দেখছেন সেখানে? শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। এখন আমি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রয়েছি। তো ঘন কুয়াশার কারণে, আপনি যেটি বলছিলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রাত 2টা থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে টানা কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাটের দুটো পয়েন্ট থেকে মহাসড়কে কিন্তু দীর্ঘ যানবাহনের দুটো সারি রয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ঘন কুয়াশার কারণে কিন্তু যানবাহনগুলো যে রাত থেকেই কিন্তু দীর্ঘ সারি দিয়ে দৌলতদিয়া ঘাটে রয়েছে। এতে কিন্তু যাত্রীবাহী পরিবহনগুলো দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে। আর এই যাত্রীবাহী পরিবহনগুলো আটকা পড়ার কারণে কিন্তু শত শত যাত্রী কিন্তু দৌলতদিয়া ঘাটে শীতের মধ্যে শিশু বাচ্চা ও বৃদ্ধদের নিয়ে কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীদের কিন্তু আমাদের কাছে বিভিন্ন প্রকার অভিযোগ করেছেন। দীর্ঘ সারি হওয়ার কারণে কিন্তু যাত্রীরা সারা রাত গাড়ির মধ্যে অপেক্ষা করতে হচ্ছে। রাস্তায় কিন্তু তেমন পাবলিক টয়লেট না থাকায় কিন্তু শিশু বাচ্চা ও মহিলাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতেই কিন্তু রাত 2টার দিক থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন যাবৎ
ঘন কুয়াশার কারণেই কিন্তু প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকছে। এদিকে এই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার কিন্তু দৌলতদিয়া ঘাটে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ পচনশীল দ্রব্য কিন্তু পৌঁছে যাচ্ছে। এতে লোকসানের ঝুঁকিতে পড়ছেন কিন্তু সাধারণ ব্যবসায়ীরা। তো বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে ঘন কুয়াশা কেটে গেলেই কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। তো এখনো পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। তন্ময়, শফিকুল ইসলাম শামীম এবং আব্দুস সামাদ সায়ান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন পরিচালিত হচ্ছে অগণতান্ত্রিকভাবে। ৭৩-এর অধ্যাদেশকে বর্ম করে দুর্নীতি করে চলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বলছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তার অভিযোগ, প্রভাষক হওয়ার যোগ্যতা নেই তাদেরকে উপাচার্য করা হচ্ছে। নিয়োগ পেয়েই তারা হয়ে উঠছেন সরকারি পাহারাদার। নীল, সাদা, গোলাপি বর্ণে রাজনীতির রং লাগিয়ে শিক্ষকরা নিজেদের ছোট করছেন বলেও মনে করেন সৈয়দ আনোয়ার হোসেন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। যাত্রা শুরু হয়েছিল একটি রৌদ্র করজ্জ্বল প্রভাতে। ইতিহাস পড়িয়েছেন 50 বছরের বেশি সময় ধরে। তার সময়ে 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি মূল বেতনের সঙ্গে আরো 6টি ইনক্রিমেন্ট বাড়িয়ে ইতিহাস বিভাগে নিয়োগ দেন সৈয়দ আনোয়ার হোসেনকে। শর্ত দেন অধ্যাপনা ছেড়ে আমলার চাকরিতে যেন চলে না যান। প্রথমত তো সরকার, তার আক্ষেপ, প্রভাষকের যোগ্যতা নেই এমন অনেকেই এখন উপাচার্য হয়ে যান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খুঁজে পাচ্ছে না শিক্ষক ছাত্রছাত্রীরা। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে উচ্চারণে কথা বলেন তা তো ভাইরাল হয়ে যায় ফেসবুকে। প্যান্ডামিককে বলেছেন পেন্ডামিক। এই উপাচার্যের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজনকে উপাচার্য পেয়েছিলেন যিনি প্রায় 2 মেয়াদ ছিলেন, কিন্তু তার প্রভাষক হবার যোগ্যতাও নাই। এটা দায়িত্ব নিয়ে বলছেন। তিনি মনে করেন ৭৩-এর অধ্যাদেশের দোহাই দিয়েই দুর্নীতি চলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোতে। ৭৩-এর অধ্যাদেশকে বর্ম হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দুর্নীতি করেছে, আর সরকার ৭৩-এর অধ্যাদেশের দোহাই দিয়ে সেটা সহ্য করেছে। শিক্ষকদের নির্বাচন সারা বছর ঠিক মতো হয়, ছাত্রদের নির্বাচন হয়নি। 2018-তে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করে থেমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ছাত্রছাত্রীরা বলে ব্লু স্যার ব্লু ম্যাডাম, হোয়াইট স্যার হোয়াইট ম্যাডাম, পিঙ্ক স্যার পিঙ্ক ম্যাডাম। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননাকর বলে আমি মনে করি। তিনি বলছেন, সংবিধানে বলা একমুখী ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রচলন না করে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো হয়েছে। ৭১-এ প্রায় 1 বছর শিক্ষা জীবন হারিয়ে গিয়েছিল। সেই ৭২-এ এসে আমরা সংক্ষিপ্ত পাঠসূচি দিয়ে পরীক্ষা নিয়ে মোটামুটি কাটিয়ে উঠেছিলাম। তবে সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, অতীতের গৌরব ফেরাতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনীতি সরাতে হবে। অধিকার, মুক্তবুদ্ধি এবং বাক স্বাধীনতার রাজনীতি থাকতে পারে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্টে নিচ্ছে একটি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গে থাকুন। স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। ভোট ছাড়াই বিজয়ী হতে সরকার পুলিশ দিয়ে নেতাকর্মীদের নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে 8 দফা অভিযোগে জমা দেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত। হামলা, ভাঙচুর এবং মিথ্যা অভিযোগ বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। আরও জানাচ্ছেন শেখ সায়েদ। ঘনিয়ে আসছে চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট। জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নগরীর অলিগলিতে জনসংযোগে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। সেই সাথে বেশ কিছু ঘটনায় বাড়ছে উত্তেজনাও। বুধবার কাজীর দেউরি এনায়েতবাজার এলাকায় জনসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে 8 দফা অভিযোগ দাখিল করেন তিনি। এই ধরনের গায়েবী মামলা এবং অস্ত্রের সন্ত্রাসী যারা আছে, চাঁদাবাজ যারা আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারের কথা বলছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। যখন দুইটা প্রতিদ্বন্দ্বী দলের ভিতরে যখন খেলা হয়, তারা যদি সমানে সমান হয়, তখন কিন্তু একটু উত্তেজনা ভাব থাকে।
আর ভোট ছাড়াই ক্ষমতা নিতে সরকার পুলিশ ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এই নির্বাচনকে বানচাল করার জন্য, জনগণ যাতে ভোট প্রয়োগ করতে না পারে, নির্বাচন যাতে সফল না হয়, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি ব্যবহার করছে। বহদ্দারহাট ও আলকরণ এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় কোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী হামলা নৌকার বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ওরা নির্বাচনে সুস্থ পরিবেশকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটাচ্ছে, এগুলা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বুধবার রাতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের ঘটনায় 3টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। এ ধরনের সংঘর্ষ শঙ্কা বাড়াচ্ছে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান নিয়ে। নগরবাসীর প্রত্যাশা 27 জানুয়ারি উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচিত করবেন তাদের পছন্দের জনপ্রতিনিধি। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এবারে দেশের রাজনীতি প্রসঙ্গ। স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে ফায়দা ভিত্তিক রাজনীতিকে অন্যতম বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাবকেও দায়ী করছেন তারা। মূলত এই দুই কারণে নির্বাচনে এখনো সহিংসতা হচ্ছে বলে মত তাদের। এক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন দলীয় না নির্দলীয় হওয়া উচিত তা নিয়ে দ্বিমত আছে পর্যবেক্ষকদের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই 5 ধাপে বিভক্ত দেশের স্থানীয় সরকার ব্যবস্থা। আগে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আইন পরিবর্তনের মাধ্যমে এখন এসব নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। চলমান পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষাপট বলছে ভোটে মানুষের লাইন বড় হলেও সহিংসতা উল্লেখ করার মতো। নির্বাচনের আগে পরে ঘটছে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, রক্তপাত, বিজয়ী প্রার্থী হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। দল মনোনীত প্রার্থীর বাইরে স্থানীয় এসব নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থী। একটা বড় কারণ হলো দলভিত্তিক নির্বাচন, আরেকটা হলো যে ফায়দা ভিত্তিক রাজনীতি। যে আপনি যদি দলীয় কোনো পদ পদবি পান কিংবা কোনো এরকম নির্বাচিত পদ পদবি পান, তাহলে কিন্তু আপনার সাক্ষণ মাপ। তো এই জন্যই তারা মরিয়া। আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছে। যেহেতু আমাদের কালচারটা সহিংস, নির্দলীয় হলেও সহিংসতা বন্ধ হবে না, আর দলীয় হলেও সহিংসতাটা বন্ধ হবে না। প্রতিদ্বন্দ্বী দলগুলোর ইচ্ছা, অর্থাৎ তারা সুষ্ঠু একটা নির্বাচন চায় কিনা সেটার উপর নির্ভর করবে নির্বাচনটা ভালো মন্দ হওয়া। নির্বাচন পর্যবেক্ষকদের মতে নির্বাচন কমিশন, ক্ষমতাসীন দল ও সরকারের সদিচ্ছা এবং অন্যান্য দলগুলোর শক্তিশালী অংশগ্রহণেই হতে পারে একটি ভালো নির্বাচন। তবে স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থার ভালো মন্দ নিয়ে মতবিরোধ আছে বিশ্লেষকদের মধ্যে। দলীয়ভাবে ঘোষণা না দিলেও দল যেহেতু সমর্থন করত, শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় নির্বাচন হিসাবেই পর্যবেক্ষিত হয়ে আসছিল। এটা খারাপ কিছু হয়েছে আমি মনে করি না, কারণ পৃথিবীর অনেক দেশে এই ব্যবস্থা আছে। নির্বাচন কমিশন যদি সদিচ্ছা দেখায়, সরকার যদি সদিচ্ছা দেখায়, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ওই যে প্রশাসন, এরা যদি সদিচ্ছা দেখায়, তাহলে সুষ্ঠু নির্বাচন হইতে পারে। একটা অত্যন্ত স্ট্রং ডিসিপ্লিনড একটা গভর্নেন্স লাগবে, যেটা এই নির্বাচন কমিশন দিচ্ছে না এবং দিতে পারবে না, কারণ সেটা তো প্রমাণ হয়ে গেছে। তো তাহলে এই ভায়োলেন্সটা আর অনিয়মটা কে রোধ করবে? তাদের মতে যে কোনো ভোটে নির্বাচন কমিশনের শক্ত পদক্ষেপ অত্যন্ত জরুরি। যতদিন তা না হবে ততদিন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দুরাশা হয়ে থাকবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। গৃহহীন থাকবে না দেশের কোনো মানুষ, এই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পর্যায়ে শনিবার সারা দেশে 70,000 গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবে সরকার। আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা বলছেন দ্বিতীয় পর্যায়ে আরো 1 লাখ ও যত দ্রুত সম্ভব সব গৃহহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়ার লক্ষ্য তাদের। বাগেরহাট থেকে আরো জানাচ্ছেন শাহালি জয়। পরম মমতায় মায়ের কোল জড়িয়ে থাকা এই শিশুটির নাম দেব বিশ্বাস। বাগেরহাটের শরণখোলায় থাকে ওরা। সুন্দরবনের কোল ঘেঁষা এই অঞ্চলটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগের জন্য। সিডর, আইলা, আমফানের মতো ঘূর্ণিঝড় অথবা প্রতি বছরের বন্যায় দেবের পিতামাতার মতো অনেকেই সর্বস্ব হারিয়েছেন।
শরণখোলার জলবায়ু উদ্বাস্তু মানুষদের জন্য তাই এমন ঘর তৈরি করে দিয়েছে সরকার। অনেক ধন্যবাদ। ছেলেও এখন ভবিষ্যতে জায়গায় থাকতে পারবে এরকম একটা পরিস্থিতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই মাথা গোজার ঠাঁই পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন এখানকার আশ্রয়হীন মানুষেরা। ঘর ভেঙে এই পরস্পর দুইটা নাই, ঘর ভেঙে গেছে। ঘরে যখন ভেঙে গেছে ঘরটার, তখন তো ধরেন আরেকটা কেন্দ্রে যাই থাকতে হয়েছে। এখন তো আর কেন্দ্রে যেতে হবে না। বাগেরহাটের মতো সারা দেশেই এমন 70,000 গৃহহীন পরিবারের জন্য 2% জমির ওপর সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরহীন এত মানুষকে একসঙ্গে গৃহায়নের আওতায় আনার নজির পৃথিবীতে বিরল। মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি সারা দুনিয়াতে একটি নজির স্থাপন করলেন এবং এটি এই প্রথম যে একসাথে 66,189 জন ভূমিহীন গৃহহীন পরিবারকে 2% খাট জমির মালিকরা দিচ্ছেন এবং ঘরটি উপহার দিচ্ছেন। গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে বাড়ি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন মানুষদের জন্য ঘর নয়, যেন নির্মাণ হয়েছে স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণের অপেক্ষা আর মাত্র কয়েক প্রহরের, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের 70,000 গৃহহীন মানুষকে বুঝিয়ে দেবেন তাদের আপন ঠিকানা। বাগেরহাটের শরণখোলা থেকে শাহ আলী জয়, নিউজ 24। নারায়ণগঞ্জের 2,500-এ অবৈধ গ্যাস লাইনের ছড়াছড়ি, এ সংখ্যা 20,000-এরও বেশি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। একটি চক্র এই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। চক্রের সাথে তিতাস গ্যাস অফিসেরও কেউ কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নারায়ণগঞ্জ থেকে দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের 2,500-এর 10টি ইউনিয়ন ও 2টি পৌরসভার মধ্যে তিতাস গ্যাস লাইন নেই। তবে এলাকাবাসী বলছেন 2,500 ও গোপালদি পৌরসভা এবং সাতগ্রাম, দুপতারা, ব্রাহ্মণদি, ফতেপুর ইউনিয়নে তিতাস গ্যাসের যেমন বৈধ লাইন আছে, তেমনি রয়েছে অবৈধ গ্যাস লাইনের ছড়াছড়ি। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় কিছু দালাল চক্র বিভিন্ন ইউনিয়নের বাড়িঘরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। 10,000, 40,000 10,000, 20,000, 30,000 টাকা করে নিতে অবৈধভাবে আমাদের চালাইছে। বলছে আমরা বৈধ করে দেবো, এভাবে রাখছে। মাঝে মাঝে আসি কয় কিছু টাকা দেন, দিলে পরে আমরা বৈধ করবো, 12 টাকা লাগবে, আসি আরো টাকা খুঁজে। এদিকে যারা অবৈধ সংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্যাস লাইন উচ্ছেদ চলমান আছে এবং এই টোটাল 2,500-এর অবৈধ গ্যাস লাইন উচ্ছেদের প্রায় 80% ইতিমধ্যেই আমরা অবৈধ উচ্ছেদ করতে সক্ষম হয়েছি, বাকি উচ্ছেদ চলমান থাকবে। বৃহস্পতিবার উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নে অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই অভিযানে অন্তত 150 বাড়িঘরের অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে অসহনীয় যানজটে নাকাল নগরবাসী। কর্মজীবীদের অভিযোগ, কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় প্রতিদিনই রাস্তায় নষ্ট হচ্ছে হাজারো ঘন্টা। এই পরিস্থিতির জন্য ট্রাফিক অব্যবস্থাপনা ও নগর ব্যবস্থার সমন্বয়হীনতাকে দুষছেন নগরবিদরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, সড়কের নিরাপত্তা ও যানজট নিরসনে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফাতেমা জান্নাত প্রমুখ, তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রাম, প্রায় 70 লাখ মানুষের বসবাস এখানে। এ নগরে মানুষের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাজারো যানবাহন। এখানকার বেশিরভাগ সড়কেই প্রতিদিন সৃষ্টি হয় যানজট। এসব সড়কে ঘন্টায় গাড়ির গতিবেগ মাত্র 6 থেকে 7 কিলোমিটার। গণপরিবহনে ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যারা ট্রাফিক পুলিশ আছে, যারা যদি সুন্দর করে আমাদের এগুলো কি নিরাপত্তা পালন করে, তাহলে আমাদের যানজটের আর কোনো অসুবিধা হবে না। যত্রতত্র যেখানে সেখানে গাড়ি পার্কিংটা অ্যাভয়েড করা উচিত। যানজটের জন্য ট্রাফিকের অব্যবস্থাপনা ও নগর ব্যবস্থার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। সবাই মিলে আসলে সমস্যাটা চিহ্নিত করা আছে, সমাধানও মোটামুটি সবার জানা আছে। একটু আন্তরিকভাবে চাইলে সবাই মিলে সমাধান করা সম্ভব। সড়কের নিরাপত্তা ও যানজট নিরসনে নাগরিক বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। নগরীর প্রায় অর্ধেক অংশের গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশ পথগুলো সিসি ক্যামেরার আওতায় এনেছি। আবার বাকি কিছু আমাদের এখনো কাজ চলমান আছে।
কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। পুলিশের সদস্য সংখ্যা আমাদের অনেক কম আছে, এটা তাদের সদস্য সংখ্যাটা একটু বাড়াতে হবে এবং কমিউনিটি লেভেলে এই জিনিসগুলোর ব্যাপারে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে আর আইনের কঠোর প্রয়োগটাকেও সুনিশ্চিত করতে হবে। বন্দরনগরী চট্টগ্রামকে যানজট মুক্ত করতে নগর ব্যবস্থাপনায় সমন্বয় করার উপর জোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 কৃষি সংবাদ। ফরিদপুরে সৌদি আরবের সবজি স্কোয়াশ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। এখানকার মাটি ও আবহাওয়া এই সবজি চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। এই জেলার উৎপাদিত স্কোয়াশ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা উপজেলায় জুকিনি, মন্টিনা, লিমা ও প্রিমিয়াম এই 4 ধরনের স্কোয়াশ চাষ করেছেন কৃষকরা। সৌদি আরবের এই সবজি উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। কৃষকরা জানান, বিদেশি এই সবজি উৎপাদনে কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না। আলুর ফাঁদ ও মালচিং পদ্ধতিতে পোকা দমন করা হয়। 1 বিঘা জমিতে স্কোয়াশ উৎপাদন করতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হলেও তা বিক্রি হয় 70 থেকে 80 হাজার টাকায়। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় খুশি কৃষকরা। তাতে আমার খরচ গেছে 7 লাখের নাগাল। আল্লাহ দিলে ফলন ভালো আছে। যদি ফলন উপর দিয়ে আমি বিক্রি করতে পারি, দেখা যাচ্ছে 10 লাখের নাগাল, 8 লাখের নাগাল বিক্রি করতে। আমি 4টা কালারের স্কোয়াশ চাষ করছি এবং বাজার মূল্য অনেক ভালো এবং বিষমুক্ত সবজি, এটা বাজারে অনেক চাহিদা। তবে নিরাপদ স্কোয়াশ চাষে কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা তাদেরকে বিষমুক্ত এবং জৈবিক পদ্ধতিতে কিভাবে এই স্কোয়াশ উৎপাদন করা যায় এই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতেছি। মাঠে রোগবালাই, পোকামাকড় দমনের যাবতীয় বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। ফরিদপুরে এবছর প্রায় 90 মেট্রিক টন স্কোয়াশ উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পুনের সেরাম ইনস্টিটিউটে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ফের আগুন লাগার ঘটনা ঘটল। তবে দ্রুতই সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল কর্মীরা। টাইমস অফ ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেরাম ইনস্টিটিউটের টার্মিনাল 1-এর মঞ্জুরি কমপ্লেক্সের একটি নির্মীয়মান বাড়িতে আগুন লাগে। পরবর্তীতে ভবনটির অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুনের জেলার প্রশাসক। তবে এতে টিকা উৎপাদনের জায়গায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সেরাম। নিহতদের প্রত্যেকের পরিবারকে 25 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা। এবারে নিউজ 24 স্পোর্টস। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। এদিকে টিকে থাকার লড়াইতে ক্যারিবীয়দের সামনেও জয় ভিন্ন উপায় নেই। মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা 11:30টায়। পার্থ বণিকের ম্যাচ প্রিভিউ। নেটে ব্যাটিংয়ের অপেক্ষায় সাকিব, আর তার ব্যাটে রান দেখার অপেক্ষায় গোটা দেশ। ক্যারিবীয়দের বিপক্ষে শুরুতেই যে ভেলকি দেখিয়েছেন তাতে বলতেই হয়, বাঘ তার ডেরায় ফিরেছে গর্জন ছেড়ে। সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার সিরিজ জয়, আর তা হতে পারে শুক্রবারই। তাই ঐচ্ছিক অনুশীলন থাকলেও দুপুর নাগাদ গোটা দলসহ শেরে বাংলায় হাজির ডোমিঙ্গো স্কোয়াড। মাঠে কিছু সময় কাটানোর পর টাইগারদের গন্তব্য সোজা ইনডোরে। এক প্রান্ত থেকে তাসকিন তাইজুলরা বল ছুড়ছেন, তো অন্য প্রান্ত থেকে প্রতিরোধ করছেন তামিম মুশফিকরা। প্রথম ওয়ানডেতে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে হাসান মাহমুদ মুস্তাফিজদের বোলিং। 3 পেসার নিয়ে নিজের সুখের কথাই শোনালেন বোলিং কোচ ওটিস গিবসন। Mustafiz and Rubel bowled really well up front, and then
Hassan Mahmood had a fantastic debut, you know. So all in all, not an ideal sort of performance, if you like, but a good way to start the series with a victory. উল্টো চিত্র আবার ক্যারিবীয় শিবিরে প্রথম ওয়ানডে হারের পর দিন আর মাঠে আসেননি ওয়ানডে দলের ক্রিকেটাররা একটা সময় টেস্ট দলের কয়েকজনকে নিয়ে একাডেমি গ্রাউন্ডে গা গরম করেন কোচ ফিল সিমন্স তবে হোটেল থেকেই সিরিজ বাঁচানোর বার্তা দিয়েছেন দলের পেসার আলজারি জোসেফ This game is even more important than the last one because if, like you said, if we lose this game, it's the series. So everyone knows exactly what they need to do. Everyone is ready for the challenge. সিরিজে ভাগ্য কি হবে তা জানার জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হবে না চোখ রাখতে হবে শুক্রবার সকাল 11:30টায় দুই দলের ম্যাচের উপর পার্থ বণিক নিউজ 24 বিনোদনের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন বছরের শুরুতে নতুন 3 সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল তবে এবার প্রযোজনায় নয় পরিচালনায় দেখা যাবে তাকে ফাইটার রিভেঞ্জ ও গুলশানের চামেলি 3 ছবিতে নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক রোশন বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই 3 ছবির ঘোষণা দেওয়া হয়েছে ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না পাসওয়ার্ড 20 সহ 9টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মোহাম্মদ ইকবাল নানা কারণে আলোচনায় ছিলেন বিভিন্ন সময় ঢালিউড ইন্ডাস্ট্রির এই প্রযোজক এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন এদিন জানানো হয় ফাইটার রিভেঞ্জ ও গুলশানের চামেলি নামে 3টি সিনেমা নির্মাণ করছেন তিনি নায়িকা চূড়ান্ত না হলেও জানান 3 ছবিতে নায়ক হিসেবে থাকছেন রোশন সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এই সময় মোহাম্মদ ইকবাল জানান 9টি সিনেমায় প্রযোজক হিসেবে থাকলেও কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে 8টা এবার নাম লিখালেন পরিচালনায় আমি আমার সিনেমা দিয়ে আমি চেষ্টা করব দর্শককে ভালো লাগার জন্য এবং এই গুলশানের চামেলি ফাইটার রিভেঞ্জ এই 3 রকমের গল্প ছবি করার কথাই ছিল আমার যে আমি কিন্তু আপনাদের সাথে অ্যাসিস্ট্যান্টগিরি করব আমি কিন্তু প্রোডিউসার হিসেবে থাকবো না এবং আমি সেটা করছি আমি আমার ভিতরে যতটা নেওয়ার আমি নিছি ইনশাআল্লাহ সফল হব ব্যর্থ হবে এটা ইনশাআল্লাহ আপনার সামনে প্রুফ করে দেবো ইনশাআল্লাহ রোশনের রক্ত ধেত্তিরিকি ককপিট ও বেপরোয়া মুক্তি পেয়েছে এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে মেকআপ সাইকো অপারেশন সুন্দরবন এটা নায়ক অ্যাকশন নির্ভর কিন্তু নায়িকারও প্রাধান্য আছে আর রোশনের সাথে আমার এই ফার্স্ট মুভি রোশন আমার খুব ভালো ফ্রেন্ড অনেক আগে থেকে কিন্তু আমরা একসাথে চলচ্চিত্রে কাজ করছি ব্যতিক্রমধর্মী বলা যায় যে একটা নতুন মৌলিক একটি গল্প এই গল্পে এই ছবিটি নির্মিত হবে এবং আমি সম্পূর্ণ আস্থা রাখি পরিচালকের উপর যে তিনি ভালো সিনেমা নির্মাণ করতে পারবেন করোনা বাস্তবতায় বিগ বাজেটের অনেক সিনেমায় যখন দেখছেন আলোর মুখ লোকসান গুণে হল বন্ধ করছেন হল মালিকরা সেখানে নতুন ঘোষণা দেওয়া সিনেমাগুলো কবে নাগাদ দর্শকদের সামনে আসবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই ফাতেমা কাউসার নিউজ 24 ঢাকা দর্শক শেষ করছি নিউজ 24 সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে